এসএসসি বিধিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে এসএসসি বিধিতে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, অর্থাৎ 2025-এর বিধি মেনেই নিয়োগ পরীক্ষা হবে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, তাই সুপ্রিম কোর্টে বহাল থাকলো। আমার সঙ্গে অর্ণব রয়েছে, সরাসরি কথা বলবো। অর্ণব, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ এক্ষেত্রে? দেখো, তোমার তিনটে বিষয় বলবো। এক, দীর্ঘ টালবাহানার পর এপ্রিল মাসে জাজমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্টের। 30শে মে বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য শূন্যপদ দ্বিগুণ করেছিল। 18,000-এর মতো শূন্যপদ ছিল নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা পদে। সেটা প্রায় ডবল, 35,712 বা এরকম সংখ্যা করা হয়েছিল, প্রায় ডবল করা হয়েছিল এবং সব মিলিয়ে সংখ্যাটা ছিল 44,000। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা, এই মামলা মকদ্দমা বিভিন্ন কারণে একটা নানা রকম জটের মুখে পড়ছিল। আজ সুপ্রিম কোর্ট সেটা জট মুক্ত করে দিল, আইনিভাবে জটমুক্ত করে দিল এবং 31শে ডিসেম্বর যে ডেডলাইন, তার মধ্যে এসএসসির এই শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সে বিষয়টা সুপ্রিম কোর্ট নিশ্চিত করলো। দুই, যেটা শুরুতেই তুমি বললে, এই 44,000 পদে নিয়োগের জন্য এসএসসি যে বিধি তৈরি করেছে, যে রুলস বানিয়েছে 2025 সালের, সেই বিধি মেনেই পরীক্ষা হবে, তার কোনো বিকল্প হবে না। তিন, দাগি যারা চিহ্নিত অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবে না, সে বিষয়টা সুপ্রিম কোর্টে ওয়েল এস্টাবলিশ হয়ে গেল। এখন যে বিষয়ে সম্ভাব্য দুটো দিনের কথা ইতিমধ্যে এসএসসি তরফে জানানো হয়েছে, এই দুদিন পরীক্ষা হতে পারে, সেই 2 দিনই পরীক্ষা নিয়েও আর কোনো বাধা রইল না। তাহলে কি হলো, এখন স্নাতকে 50% নাম্বার থাকলেই এই পরীক্ষায় বসা যাবে, সেটাই বহাল রইল সুপ্রিম কোর্টে। 40 বছরের বেশি বয়স হলেও কেউ বসতে পারবে না। আর টিচিং এক্সপিরিয়েন্স 10% নাম্বারের ওয়েটেড, সেটাও সুপ্রিম কোর্টে বহাল থাকলো এসএসসি বিধি অনুযায়ী। যেটা রইল, যারা আনটেন্টেড অর্থাৎ চিহ্নিত হয়নি, যোগ্য বা অযোগ্য, প্রায় 15,403 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা 31শে ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই যে সংখ্যা, তাদের জন্য বয়সের ছাড় রইল, তাদের জন্য এই 10% যে নাম্বার বা 10 নাম্বারের টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টি যুক্ত হলো। চলো, অর্ণব শুনতে পাচ্ছি। হ্যাঁ অর্ণব, প্লিজ। কাজেই এই এসএসসির তরফে যে বিধি তৈরি করা হয়েছিল, এই বিধিটা চ্যালেঞ্জ হয়েছিল। প্রথমে 9টা মামলা এবং ডিভিশন বেঞ্চেও সেই মামলা যায় এবং চিহ্নিত দাগিরা পরীক্ষা বসতে পারবে না, এটা পরিষ্কার হয়ে গেল শীর্ষ আদালতের নির্দেশে। কিন্তু যেটা মূল বিষয়, সমস্ত কিছু কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা সবুজ সংকেত পেল শীর্ষ আদালত থেকে। এই নিয়োগ প্রক্রিয়া আর কোনো আইনি বাধা থাকলো না, সেটা স্মুথলি এগোবে। দুই, এসএসসির তৈরি বিধি, যেটা রাজ্য সরকারও কলকাতা হাইকোর্টে বারবার সাবমিশনে এনেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এসএসসি বা রাজ্য যে শূন্যপদ বাড়িয়েছিল, 2016 শূন্যপদের থেকে শূন্যপদ যোগ করেছিল 44,000, সংখ্যাটা কম নয়, 44 থেকে 45,000 শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে এবার, প্রায় ডবল সংখ্যায়। এই নিয়োগ প্রক্রিয়াতেও এবার এসএসসির বিধিতেই সিল মোহর দিল দেশের শীর্ষ আদালত। ধন্যবাদ। মুম্বাই লোকাল ট্রেন লাইফলাইন বলা হয়। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। আজ থেকে অনেকগুলো বছর আগে, 2006 সাল, ঠিক এই জুলাই মাস, 11ই জুলাই সন্ধে ভিড়ে ঠাসা ট্রেনগুলো তখন ছত্রপতি শিবাজি টার্মিনাসের দিকে আসছে। একের পর এক ব্লাস্ট, একের পর এক বিস্ফোরণ। 189 জনের মৃত্যু হয়েছিল, 13 জনকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, একজন মারা যায় এবং যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের হয় যাবজ্জীবন নয় ফাঁসির সাজা ছিল, কিন্তু সেসব মাফ হয়ে গেল। বেকসুর খালাস 12 জনই বেকসুর খালাস সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। অর্থাৎ এই 12 জন কোনোভাবেই যুক্ত না। 5 জনের ফাঁসি, 7 জনের যাবজ্জীবনের সাজা হয়েছিল।
দোষীদের পরিবার এই রায়কে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে যান এবং বোম্বে হাইকোর্ট 12 জনকে বেকসুর খালাস করে দিল। আইনজীবী কি বলছেন, পরিবারের তরফে কি বলা হচ্ছে শুনবো একবার। जहां आज इन लोगों का एक्विटल मिला है, हम लोगों को बहुत खुशी है, फैमिलीज को भी खुशी है। वही कहीं ना कहीं हमारे दिल में विक्टिम्स की फैमिली के लिए, विक्टिम्स के लिए दर्द है कि जो मेन कल्प्रेंट्स है, जिन लोगों ने ये ब्लास्ट करवाया था, जो मास्टर माइंड्स थे, वो शायद आज भी बाहर खुले घूम रहे हैं। और ये कहीं ना कहीं जो है इन्वेस्टिगेशन एजेंसी के ऊपर एक तमाचा भी है कि आपको जो है एक पर्टिकुलर कम्युनिटी को ना टारगेट करते हुए सिक्के का दूसरा रुख भी देखना चाहिए और आपको इस मामले को जो है, जो पूरा ब्लास्ट था, इसको अच्छी तरह से इन्वेस्टिगेट करना चाहिए था। 19 साल हो गए, तो सरकार से मेरा एक सवाल था कि 19 साल हमारे इस केस के फैसले के लिए क्यों लगे, इसके पीछे किसका हाथ है जो हमारे ये निर्णय आज हमको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे हैं। करने वालों के साथ खिलवाड़ कर रही है सरकार, कर रही है, न्यायालय कर रही है। तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है। सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी लोगों को। অদ্ভুত ঘটনা, এমন ভাবে পুলিশ চার্জ ফ্রেম করেছে যাতে দেখা যাচ্ছে যে কোনো উপযুক্ত প্রমাণই নেই এদের বিরুদ্ধে। বোম্বে হাইকোর্ট বলছে যে এই যে 12 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের মধ্যে থেকে 5 জনের মৃত্যুদণ্ড, বাকি 7 জনের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণই নেই। অর্থাৎ 800রও বেশি মানুষ আহত, 189 জন মারা যায়। যে ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণের সবাইকেই, বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার সবাইকেই বেকসুর খালাস করল বোম্বে হাইকোর্ট। অথচ 2015 এই 12 জনকে অভিযুক্ত দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু এখানে বোম্বে হাইকোর্ট বলছে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। প্রসিকিউশন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যা থেকে এটা বোঝা যায় যে অভিযুক্তরা অপরাধ করেছে, তাই সাজা খারিজ করে দেওয়া হলো। এবং তার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। তদন্তে নেমে যে বিস্ফোরক, অস্ত্র, ম্যাপ উদ্ধার হয়েছিল সেগুলো বিস্ফোরণের সঙ্গে কিভাবে সম্পর্কিত তাও প্রমাণ করতে পারেনি পুলিশ। কি ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছিল বিস্ফোরণে প্রমাণ করা যায়নি। একাধিক অস্বচ্ছতা তদন্তের ক্ষেত্রে পরপর 7টি বিস্ফোরণ হয়েছিল মাত্র 11 মিনিটের ব্যবধানে। লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বোমা রাখা ছিল। মাটুঙ্গা রোড, মাহিম জংশন, বান্দ্রা, খার রোড, যোগেশ্বরী, ভায়ান্ডার, বড়িভ্যালি, একের পর এক বিস্ফোরণ, কিন্তু কোনো প্রমাণই নেই। তাই বেকসুর খালাস ওই 12 জন অভিযুক্ত। शुरू से ही हमारा ये कहना है कि हम बेगुनाह हैं, जिसने हम लोगों को झूठा फंसाया। सिर्फ मुझे नहीं बल्कि जितने हम लोग इसमें थे 13 के 13 उन लोगों को झूठा फंसाया। एटीएस ने जो गड़ाया वो झूठ गड़ाया सामने, यहाँ तक कन्फेशन भी गड़े गए, हमको टॉर्चर कर करके जो है वो सब लिया गया। हाईकोर्ट के सामने ये बात आ चुकी है और उन्होंने हमारी बेगुनाह पर जो मुहर लगा दी कि हम बेगुनाह। सबसे बड़ी तो ये बात है कि 19 साल मेरी जवानी के गए, मतलब एक दिन में अगर कोई कैद में रहता है तो वो बहुत बड़ी बात हो जाती है। मेरे 19 साल गए कैद के अंदर। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নিয়ে আদালত অবমাননার মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। যারা মামলা করেছিল, যে স্বেচ্ছাসেবী সংস্থা, সেই স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবীকে কড়া ধমক সুপ্রিম কোর্টের। আদালতে রাজনীতি করার জায়গা নেই, অন্য কোথাও গিয়ে রাজনীতি করুন। সুপ্রিম কোর্ট বলছে কেন কেন এ কথা বলছে সুপ্রিম কোর্ট। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী,
দেখো, সুপ্রিম কোর্টে আজকে এই আদালত অবমাননার মামলাটির শুনানি ছিল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে। মূলত এই স্বেচ্ছাসেবী সংগঠন আত্মদ্বীপ তারা মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশকে তুলে ধরে, যেটি এসএসসি সংক্রান্ত সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় ঘোষণা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন করেছিলেন তারপর আজকে যখন এই মামলার শুনানি হতে যাচ্ছে তখন এই স্বেচ্ছাসেবী সংস্থার আইনজীবী মানিন্দর সিং তিনি জানান যে অ্যাটর্নি জেনারেলের কাছে এই মামলার শুনানির জন্য আবেদন করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা সময় চেয়ে নেন তিনি। এবং সেখানেই প্রধান বিচারপতি তিনি প্রথমেই বলেন যে আপনাদের আবেদন যে গ্রহণ করা হবে সেটা আপনি কি করে জানলেন, এবং তারপরেই বলেন যে এই মামলা এখনই আমাদের খারিজ করে দেওয়া উচিত নয় কি। তারপরেই আসে আরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং যাকে বলা যায় যে কড়া পর্যবেক্ষণ, যেখানে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি বি.আর. গাভাই উল্লেখ করছেন যে কোনোভাবেই রাজনৈতিক কারণে ব্যবহার না করার কথা, অর্থাৎ সুপ্রিম কোর্ট বা আদালতের ভেতরে রাজনীতি না করার কথা বলেছেন এবং রাজনীতির জন্য বাইরে গিয়ে রাজনীতি করার কথা তিনি বলেছেন। এই মামলা আগামী 4 সপ্তাহ বাদে সেই মামলা শুনানি হবে। তবে প্রধান বিচারপতির এই কড়া পর্যবেক্ষণ কিন্তু এই আদালত অবমাননার যে মামলা করা হয়েছে সেক্ষেত্রে মামলাকারীদের জন্য কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ। অতনু, ধন্যবাদ মৈত্রী। ফের একবার এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পড়ে, যদিও বড়সড় অঘটন ঘটতে পারত তা ঘটেনি। AI 2174 এই বিমানটি করবেন AI 2744, এই AI 2744 কোচি থেকে মুম্বাই আসে। তো কোচি থেকে ঠিক নির্ধারিত সময়ে ছাড়ার পর মুম্বাইতে যখন ল্যান্ড করবে অর্থাৎ অবতরণের সময়, সেই সময় বিমানের চাকা স্কিড করে যায়। প্রবল বৃষ্টি হচ্ছিল মুম্বাইতে এবং তার পাশাপাশি পিচ্ছিল হয়ে যায় রানওয়ে, আর তাতেই স্কিড করে যায় চাকা। আর চাকা স্কিড করে যাওয়ার পরে যেটা হলো, সঙ্গে সঙ্গে 3টে টায়ার ফেটে যায় এবং বিমানটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন। কিন্তু পাইলটদের তৎপরতায় বড়সড় অঘটন ঘটেনি। বিমানের ক্রু এবং যাত্রীরা সবাই সুরক্ষিত, সবাই নিরাপদে রয়েছেন বলেই জানিয়েছেন এবং কেউ আহত হননি, জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।